ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের 2025 তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের আমাদের পরিবেশের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে সকল মডেল স্কুলগুলো আমি পূর্বে শুরু করেছি বা আলোচনা করছি, আজকের আমি তোমাদের 11 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করব। চলো আজকের তোমাদের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের আমাদের পরিবেশের 11 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো। মাটির একটি স্বাভাবিক উপাদানের নাম বলো। মাটির একটি স্বাভাবিক উপাদান হলো কোনটা বলতো? গাছের পাতা, অ্যালুমিনিয়ামের কুচি, না পলিথিনের কুচি, না পেনের রিফিলের টুকরো? এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমাদের? গাছের পাতা। আর এইগুলো হচ্ছে, এই গাছের পাতা হচ্ছে মাটির জৈব উপাদান, আর বাদবাকি এগুলো হচ্ছে মাটির অজৈব উপাদান। অ্যালুমিনিয়ামের কুচি, পলিথিনের কুচি, পেনের রিফিলসের টুকরো এগুলো হচ্ছে অজৈব উপাদান। বেশ, প্রশ্ন চলো। চা গাছ দেখা যায় কোথায়? দেখা যায় বলতো চা গাছ? শুশুনিয়া পাহাড়ে, না জয়ন্তী পাহাড়ে, না কোড়ো, না দার্জিলিং পাহাড়ে? এটা হচ্ছে দার্জিলিং পাহাড়ে। দার্জিলিং পাহাড়ে দেখা যায় তোমার চা চাষ করা হয়। যে মাটি জলে গুললে ভালো করে থিতায় না তা হলো বেলে মাটি। বেলে মাটি জলে গুললে কিন্তু ভালো করে থিতায় না। চাষের কাজে ব্যবহার করা হয়, চাষের কাজে ব্যবহার করা হয় এমন একটি প্রাণীর নাম বলো। দেখো, গরু। গরু কিন্তু চাষের কাজে ব্যবহৃত হয়। এই গরু কিন্তু আগেকার দিনে চাষে কিন্তু ব্যবহার করা হয়। এখন বর্তমানে পাওয়ার টিলার, ট্রাক্টর এগুলো দিয়ে জমি চষা হয়। কেমন? আর আগেকার দিনে এই গরু দিয়ে, মোষ দিয়ে চাষের জমি চষা হতো। আর পরের প্রশ্ন দেখো, একের 5, রসিক বিল অবস্থিত কোথায়? রসিক বিল অবস্থিত কিন্তু কোচবিহারে। কোচবিহারে রসিক বিল অবস্থিত। মাস্টারদা নামে পরিচিত কিন্তু সূর্যসেন। মাস্টারদা সূর্যসেন, আমরা সূর্যসেনকে মাস্টারদা বলে থাকি। পরবর্তী দেখো, ভারতের সংবিধান কি বানিয়েছিল? ভারতের সংবিধান বানিয়েছিল B.R. আম্বেদকর। কেমন? B.R. আম্বেদকর। বি ফর ভীমরাও রামজি আম্বেদকর। B.R. আম্বেদকরের পুরো নাম হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকর। পরবর্তী দেখো, শিঙ্গি মাগুর কোন ধরনের মাছ? শিঙ্গি মাগুর জিওল মাছ। শিঙ্গি মাগুর জিওল মাছ। জিওল মাছ। বেশ। আর আমাদের ভারতের সংবিধান বানিয়েছিল কে? আমাদের সংবিধান বানিয়েছিল বাবা সাহেব, অর্থাৎ আম্বেদকর। অর্থাৎ তোমরা লিখবে B.R. আম্বেদকর। বেশ, পরবর্তী দেখো, সতীদাহ প্রথা কী রোধ করেছিল? সতীদাহ প্রথা লর্ড ওয়েন্ডিংয়ের সাহায্যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিল। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন, রামমোহন একসঙ্গে লিখবে, রামমোহন রায়। পরবর্তী দেখো, রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা হয়? রেশম কীট পালনের জন্য তুঁত গাছ। তয় চন্দ্রবিন্দু হস্যৌ ত, তুঁত গাছ। কোথাকার চা পৃথিবীর বিখ্যাত? দার্জিলিংয়ের। দার্জিলিংয়ের চা পৃথিবীর বিখ্যাত। প্লেগ রোগীদের কে সেবা করেছিল? প্লেগ রোগীদের সেবা করেছিল ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা। তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্যা। দেখো, পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বেশ, দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে হারভেস্টিং কি? হারভেস্টিং কি? আর এর সঙ্গে আরেকটি প্রশ্ন আছে, হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম কি? চলো অ্যান্সারটা দেখি। দেখো, হারভেস্টিং বলতে বুঝি আমরা ধান কাটা, খড় থেকে আলাদা করা এবং এক জায়গায় জড়ো করা, এই সব কিছু একত্রে করাকে ইংরেজিতে বলা হয় হারভেস্টিং। এগুলোকে একসঙ্গে করা হয় কি? হারভেস্টিং। এই হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তাকে বলা হয় হারভেস্টার। দেখো, তার পর প্রশ্নের উত্তর হচ্ছে হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয়, অর্থাৎ যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে আমরা হারভেস্টার বলি। এবার দেখো, হারভেস্টারের সাহায্যে ধান কাটা, মাড়াই, ঝাড়াই এর মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা। আর হারভেস্টারের ব্যবহার মানুষের পরিশ্রম ও সময় দুইই কমিয়ে দিয়েছে। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন হচ্ছে তোমাদের ধাপ চাষ পদ্ধতি সম্পর্কে লেখো। চলো ধাপ চাষ দেখে আসি আমরা। দেখো, এখানে প্রশ্নের দেখো, পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। কি বললাম? পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমি ক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। কেমন? পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলা হয়। আর ধাপ চাষের একদিকে যেমন ভূমি ক্ষয় কম হয়, তেমনি অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। দেখো, ধাপ চাষের ছবিটা এখানে দেওয়া হয়েছে, তোমরা ছবিটা দেখতে পারো। আর এই ধাপ চাষের সম্পর্কটা ভালো করে পড়ে রাখবে। প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে সাহায্য করছে? উদাহরণসহ আলোচনা করো। দেখো,
প্রাকৃতিক সম্পদকে মানুষ কী সম্পদ তৈরি ব্যবহার করছে তার দুটি উদাহরণ দিয়ে বুঝে দাও। দেখো, দুটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো কয়লা ও কাঠ, যা দিয়ে মানুষ অন্য বিভিন্ন সম্পদ তৈরি করেছে। কয়লা দিয়ে দেখো, কয়লাকে কাজে লাগিয়ে মানুষ বিদ্যুৎ শক্তি উৎপাদন করছে। এই বিদ্যুৎ শক্তিকে মানুষ আলো জ্বালাতে, পাখা চালাতে, ট্রেন চালাতে ও বিভিন্ন কলকারখানার কাজ করতে ব্যবহার করছে। আর ২ নম্বর হচ্ছে কাঠ। মানুষ কাঠ দিয়ে কাগজ, জানালা, দরজা, চেয়ার, টেবিল প্রভৃতি তৈরি করছে। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেওয়া আছে, লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটি উপায় লেখো। দুটি লুপ্তপ্রায় মাছের উদাহরণ দাও। চলো দেখি। দেখো, লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার উপায় অর্থাৎ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণ। কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। আর ৩ নম্বর হচ্ছে লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা গাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। আর ৪ নম্বর হচ্ছে লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। কেমন? এর সঙ্গে আরেকটি প্রশ্ন আছে, কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম দেখো। কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম হলো সরপুঁটি, খরশুলা, ন্যাদো, শোল, শাল, বোয়াল ইত্যাদি হলো লুপ্তপ্রায় মাছ। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে কোন দিনটি পালন করি? কেন আমরা এই দিনটি পালন করি? চলো দেখে আসি আমরা। দেখো, প্রতি বছর ২৬শে জানুয়ারি তারিখটিতে আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি, ২৬শে জানুয়ারি। কিন্তু দেখো কেন পালন করি এই দিনটাতে, চলো দেখি। সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে, রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না। আজ যে সাধারণ লোক সেই পরে ভোটে জিতিয়ে সরকারের প্রধান হতে পারে। স্বাধীন দেশটি কেমন করে চলবে তার জন্য ভারতের সংবিধান রচিত হয়। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচিত হয়েছিল। ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়। সেই থেকে ২৬শে জানুয়ারি ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস রূপে দেশের সর্বত্র মর্যাদার সঙ্গে পালিত হয়। কেমন? পরের প্রশ্ন চলো। মাটির শ্রেণী বিভাগ সংক্ষেপে আলোচনা করো। দেখো, মাটির শ্রেণীবিভাগ করার আগে আমরা প্রথমে মাটি কাকে বলে আমরা জেনে নিই। ভূপৃষ্ঠের সবথেকে উপরে সূক্ষ্ম বালিকণা, পাথর চূর্ণ, কাদার কণা ও জৈব পদার্থ মিশে যে নরম আস্তরণ তৈরি করে তাকে বলে মাটি। মাটির উপরে উদ্ভিদ ও প্রাণী বসবাস করে। এবার দেখি মাটি কয় প্রকার। দেখো, মাটির প্রকারভেদ। মাটিকে আমরা মূলত ৪ ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি আর বোদ মাটি। বোদ মাটিকে আমরা কি বলি? হিউমাস বলি। দেখো, প্রথমে হচ্ছে এঁটেল মাটি। এঁটেল মাটি সম্পর্কে দেখো, যে মাটিতে কাদা কণার ভাগ সবচেয়ে বেশি থাকে, বালি কণা থাকে না এবং কাদার কণাগুলি গায়ে গায়ে লেগে সিমেন্টের মতো শক্ত হয়, তাকে এঁটেল মাটি বলে। এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি। পরে দেখো বেলে মাটি। যে মাটিতে বালির কণা বা বানের দানা বেশি থাকে কিন্তু কাদার কণা কম থাকে তাকে বেলে মাটি বলে। যেমন বেলে মাটির জল ধারণ ক্ষমতা খুব কম। দোআঁশ মাটি কাকে বলে? যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে এবং কিছু 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 জৈব পদার্থ মিশে থাকে তাকে দোআঁশ মাটি বলে। এই মাটির জলধারণ ক্ষমতা মাঝারি। এই মাটি চাষের পক্ষে উপযুক্ত। তাহলে বোদ মাটি দেখো, বোদ মাটি কাকে বলবো? যে মাটিতে পচনশীল জৈব পদার্থের পরিমাণ খুব বেশি থাকে তাকে বোদ মাটি বা হিউমাস বলে। এই মাটি কালো রঙের হয় এবং খুব উর্বর হয়। কেমন? বেশ, চলো পরের প্রশ্ন দেখি আমরা। তিতুমির কে ছিল? আর সেই সঙ্গে আরেকটি প্রশ্ন হচ্ছে যে তিতুমির তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? চলো এই প্রশ্নের আনসারটা দেখে নিই আমরা। তিতুমির কে ছিলেন? দেখো, তিতুমির ছিলেন বারাসত বিদ্রোহের নেতা যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। এই সঙ্গে আরেকটি প্রশ্ন তোমরা মনে রাখবে, তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। এর সঙ্গে আরেকটি প্রশ্ন জড়িত আছে, সেই প্রশ্নটি হচ্ছে যে তিতুমির কেন ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল? তিতুমির তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিল। আর এর সঙ্গে যদি তোমাদের প্রশ্ন করে কী করবে, যে দেখো তিতুমির কেন বিখ্যাত? ইংরেজরা আমাদের দেশের সাধারণ মানুষের জমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল। তিনি সাধারণ মানুষের সঙ্গে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি যে বাঁশের কেল্লা বানিয়েছিল লড়াই করেছিলেন তা ইংরেজরা ভেঙে দিয়েছিল। কিন্তু দেশের মানুষ তার লড়াইকে মনে রেখেছে। কেমন? পরের প্রশ্ন বলে আর কিছু নাই। এই গেল তোমাদের 11 নম্বর মডেল স্কুল। আর আমি আজকের এই ভিডিওর পরবর্তীতে আমি 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করব। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার এই ভিডিও বা এই চ্যানেলটি শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও দেখতে পায় আমার এই ক্লাসগুলো বা এই ভিডিওগুলো। চলো আজকের এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে আমার এই 12 নম্বর মডেল স্কুল আলোচনায়।